সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আপনারা পঞ্চগড়ে কোনো বিশেষ কাজে এসেছেন? আসতে চাইনি, আমাদের ঘাট টেনে নিয়ে আসা হয়েছে। মানে? অবাকে রেশ ধরে প্রশ্ন করলো মাইশা। তিথি কিছু বলতে যাবে, শাওন হাতের ইশারায় তিথিকে থামিয়ে দেয়। শাওন তারপর মাইশার দিকে নির্বিকার চোখে তাকিয়ে বলল, এই যে একটু আগে যে ছেলেটাকে তুমি অসভ্য বললে না, সেই ছেলেটার জন্য। আসলেই একটা অসভ্য ছেলে। ভোর রাতে আমার বাসায় চোরের মতো এসে মুখে পানি ছুঁড়ে মেরে এক প্রকার টেনে হিঁচড়ে আমায় কমলাপুর রেল স্টেশনে নিয়ে আসলো। তেমনইভাবে তিথিকেও। আমরা তখনও থম মেরে ছিলাম যে হচ্ছেটা কি। পরে শুনি এই ভাবগুড়ে আয়াত মশাইয়ের মাঝরাতে কাঞ্চনজঙ্ঘা দেখার শখ হয়েছে। আয়াত সামাদের কথা শুনলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেননা সামাদি একমাত্র মানুষ যার সাথে আয়াত কখনোই উচ্চস্বরে কথা বলে না বা চেষ্টাও করে না। কাঞ্চনজঙ্ঘা এটা আবার কি? মাইশা প্রশ্ন করলো শাওনকে। ঢাকা থেকে পঞ্চগড়ের মেয়ে নাকি বউ পালানোর জন্য এসেছে, আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান সম্পর্কে নাকি জানে না। টু মাচ স্ট্রেঞ্জ। আয়াতের বাঁকা কথায় ক্ষিপ্ত হয়ে যায় মাইশা, আবারও গর্জে বলে, এই মেয়ে করছেন কেন? আমার নাম আছে, আবারও এই মেয়ে ডাকলে আবার মোবাইল ছুঁড়ে ফেলে দেব। পরিস্থিতি আবারও গরম হয়ে ওঠার আগে সব সামলে নিল শাওন। মাঝে মাঝে আয়াতের এসব অ্যারোগ্যান্ট কাজকর্মের জন্য চিন্তা হলেও এখন আর ভ্রুক্ষেপ করে না। শাওন প্রখর গলায় আয়াতকে বলল, এই রকম করছিস কেন তুই? চুপচাপ মোবাইল চালা, নয়তো ঘুমিয়ে পড়, কথা বাড়াবি না। তোর কথা কোন জন্য শুনছি আমি? তুই তোর কাজ কর, আমি আমার কাজ করছি। আয়াতের কথায় পাত্তা না দিয়ে শাওন আবার মাইশার দিকে তাকালো, তারপর বলল যে, কাঞ্চনজঙ্ঘা একটা পাহাড়ের নাম যা ইন্ডিয়ার বর্ডারের সামনে আছে। সকালে এর মোহনীয় রূপ যে কাউকে আকৃষ্ট করতে বাধ্য। আর এর এক ঝলক সৌন্দর্য বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে চমৎকারভাবে দেখা যায়। আর আমাদের আয়াত মশাই এইটা দেখার জন্যই আমাদের সবল মেরে এখানে নিয়ে আসে। আপনার ভ্রমণ করতে খুব ভালো লাগে ভাইয়া? পৃথা আয়াতকে প্রশ্ন করে। ট্রাভেলিং আমার এক প্রকার নেশা। অনার্সে পরকালীন সময় আস্তে আস্তে এসব শুরু করে, আর আমার ট্যুরমেট বানাই শাওনকে। ইউ নো হোয়াট, শাওন আমার ভাইয়ের ছবি আছে। লাইফের এক একটা সুন্দর মোমেন্ট আমি দুইটা জিনিসের সাথে উপভোগ করার চেষ্টা করেছি। হোয়াট ইজ মাই ফ্যামিলি অ্যান্ড আদার শাওন। আয়াতের এই কথায় ফুটে উঠেছে এক রাশ মুগ্ধতা। মাইশা সবার চোখের আড়ালে একটা মিহি হাসি ফুটিয়ে তোলে এমন আড়ষ্ট কণ্ঠ শুনে। ছেলেটার কথাবার্তা এতটাও করলা টাইপ না যতটা মনে হয়। আমার মনে হয় যে এই ছেলের থেকে হয়তো করলাও মিষ্টি। আপনার কি ট্রাভেলিংটাকে ক্যারিয়ার বানানোর ইচ্ছে ভাইয়া? এখন এমনভাবে ভাবি নে, মাস্টার্স ফাইনাল দেব। আপাতত এক্সামের আগে এটা আমার লাস্ট ট্যুর। আর রেডিওতে আমি জাস্ট পার্ট টাইম আরজি হিসেবে কাজ করি। তবুও তো আমায় হাতছাড়া করতে চাচ্ছে না, তাই এটা আপাতত টার্গেটে রাখি, বাকি সব আল্লাহ ভরসা। আপনার কণ্ঠ ভাইয়া নিঃসাধারণের মতো। এরকম সুন্দর কণ্ঠের মানুষ যে নাকি রাতারাতি পপুলার টপ 10 লেভেলের ব্লগারদের মধ্যে আছে, তাকে কেউ হাতছাড়া করতে চায়? অর্পি খুশিতে কদাচিৎ হয়ে কথাটি বলল। আয়াত মুচকি হেসে মোবাইল স্ক্রল করে যাচ্ছে, যেন অর্পির এই কথাগুলো ওর জন্য নিয়মিত বাণী। মাইশা এবার জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকারে হাতছানিতে আকাশে ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠছে। হয়তো সামনের সময়টাকে বৃষ্টির ঢল নামবে। পরিবেশটা খারাপ না, নিত্য নতুন সাধারণ দিনের মতো এটা হলেও সদ্য পরিচিত এই মানুষগুলোর প্রতি ওর অনুভব হচ্ছে প্রবল কৌতূহল। এটা কি তবে নতুনভাবে কোনো কিছু সূচনার ইঙ্গিত হবে? নিরবিচ্ছিন্ন রাত, ক্যাবিনেটের সবাই গভীর ঘুমে মগ্ন। সারা রাত বৃষ্টির ঢল নামার পর শেষ প্রহরে অনুভব হচ্ছে শীতলতা। মাইশা জানালা দিয়ে নিদ্রাহীন চোখে স্টেশনের দিকে তাকালো। বৃষ্টির কারণে রেলপথে একটা বৈদ্যুতিক খাম্বা পড়ে যাওয়ায় ট্রেন এখন সিরাজগঞ্জ স্টেশনে থেমে আছে। সেখানে এখন কাজ চলছে। মাইশা জানালা দিয়ে হালকা উঁকি মারল প্ল্যাটফর্মের দিকে। তেমন জনমানব নেই। ট্রেন থেকে কিছু মানুষ নেমে এদিক ওদিক ঘুরছে। বৃষ্টির কারণে রাস্তা কেমন যেন পিচ্ছিল। এক পলক সবার দিকে তাকিয়ে নিল মাইশা।
প্রচণ্ড বাইরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সবাই তো ঘুমের তলদেশে। তাই আনানের বাহুতে হালকা ধাক্কা দিয়ে মাইশা ফিসফিসিয়ে ডাকলো, আনান। আনান যেন হুঁশে নেই, সামাদের কাঁধে মাথা দিয়ে যেন মরার মতো ঘুমিয়ে আছে। মাইশা আবারও ডাকলো, আরে ওই আনান। মিহি কণ্ঠ শুনে হালকা একটু নড়ে উঠল আনান। ঘুমে ঢুলু ঢুলু হয়ে হঠাৎ বলে ফেললো, আম্মু আমি বিয়ে করব না। চোখে সূক্ষ্ম ভাঁজ পড়ল মাইশার, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ইচ্ছে করছে আনানকে ঠাঁটিয়ে একটা চর দিয়ে এসব দেওভূত উড়িয়ে দিতে। মাইশা বিড়বিড়িয়ে বলল, তুই ঘুমা বেটা, আমি একাই গেলাম। নিজের সাইড ব্যাগ নিয়ে সন্তর্পণে ক্যাবিনেটের বাইরে পা রাখল মাইশা। নিরবিচ্ছিন্নভাবে ট্রেন থেকে বের হয়ে একটা সতেজ নিঃশ্বাস ত্যাগ করল। বৃষ্টির আমেজের কারণে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ মাইশার হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন উপন্যাসের ছোট্ট একটা লাইন মাথার মধ্যে ঘুরপাক করতে লাগলো। যদিও সম্পূর্ণটা মনে না থাকায় জিনিসটা স্মৃতিতে আনতে চাইল না মাইশা। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে গভীরভাবে আশপাশে তাকাতে দেখতে পেল স্টেশনের শেষ প্রান্তে ছোট্ট একটা চায়ের দোকান। চমৎকার! আসলে তো এই জিনিসটাই অন্তরে অন্তরে খুঁজেছিল। পিচ্ছিল রাস্তা দিয়ে ধীর পায়ে এগোতে থাকলো মাইশার দোকানটির দিকে। চাচা, করালি কাঠের একটা চা দেন তো। টঙের মুরব্বী লোকটা একটা সৌজন্যের হাসি হাসলো। তারপর কেতলির গরম পানি একটা ছোট্ট কাপে ঢালতে ঢালতে বলল, বসো মা, কইরা দিতাছি। বাতাসের তালে তালে বৃষ্টির মৃদু ঘ্রাণ আসছে, সেই সাথে হালকা দোলকে ওঠে টঙে ঝুলানো হলুদ বাতিটা। মাইশা নিষ্পলকভাবে কিছুক্ষণ সেই বাতিটার দিকে তাকিয়ে রইল। এই রঙের মতো ওর জীবনটাও হয়তো স্বচ্ছ। ওর ধ্যানের মধ্যেই টঙের চাচা মাইশাকে বলল, চায় চিনি কেমন দিমু মা? মাইশা যখন এর উত্তর বলতেই যাচ্ছিল তখন পেছন থেকে ভেসে আসলো এক শক্ত পুরুষালী কণ্ঠ। কম চিনি দিও চাচা, এমনিতেই যে মিষ্টি মাইয়া, এরই মধ্যে আবার মিষ্টি খেলে তো ডায়াবেটিস হয়ে যাইব। ভ্রু কুচকে পেছনে তাকালো মাইশা। ৩-৪ জন জোয়ান ছেলেপেলে পিঠ খুঁটে হাসি দিয়ে ওর মুখ বরাবর বেঞ্চে গিয়ে বসলো। মাইশার একটু অস্বস্তি হয়। যদিও প্ল্যাটফর্মে আশেপাশে গুটি কয়েক মানুষ আছে, তবুও স্বস্তি পেল না মাইশা। তাই উদ্ভ্রান্ত ভঙ্গিতে বলল, জলদি চা দেন তো চাচা। ওই চাচা, মাইয়ারে জলদি চা দাও। দেখ না, চা খাওয়ার লাইগা উতলা পাতলা হয়ে গেছে। ছেলেগুলোর কথা শুনে মাইশার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, রাগে আর ক্ষোভে। কথাবার্তা শুনে গায়ে যেন আগুন ধরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবুও এখন কথা বাড়ালেই কথা হবে, তাই দাঁতের দাঁত চেপে বসে থাকার চেষ্টা করলো। অল্প সময়ের মধ্যেই ওয়ান টাইম কাপে চা প্রস্তুত করে ফেললেন চাচা। মাইশা টাকা দিয়ে চা নিয়ে উঠে যেতে নিলেই ওর ব্যাগের এক প্রান্ত খপ করে ধরে ফেললো একজন। মাইশা ক্ষোভের স্বরে বলল, এগুলো কি ধরনের অসভ্যতা? কথা না কইয়া যাইবা, আমাগুলো লগে কিছুক্ষণ কথা কও। ব্যাগ ছাড়ো। ছেলেগুলো বিশ্রী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মাইশা আবারও বলল, ব্যাগ ছাড়বে নাকি না? না ছাড়ুন মা, কি করবা? ওকে ফাইন। মাইশা এক মুহূর্ত অপেক্ষা না করে হাতের গরম চাটা যে ওর ব্যাগে হাত ধরেছিল ওর গলার কাছে ঠেলে দিল। চায়ের তাপমাত্রা ছিল প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস। আর এই গরম চায়ের স্পর্শে যেন হামাগুড়ি দিতে ছেলেটি। মাইশা চেঁচিয়ে বলে উঠল, হাতের পুতুল পাইছস আমাকে? আমাকে 4-5 জন সাধারণ মেয়ের মতো ভাবিস না। অনেক তেজ না তোর কথাই, আজ আমরা সবাই তা ভুলাইয়া দিব। এই বলে আরেকজন হাত খপ করে ধরে ফেলল। মাইশা মোচড়ামুচড়ি করছে, কিন্তু ও জানে যতই চেষ্টা করুক এতগুলো ছেলের সাথে পারা সম্ভব না। ওর দুশ্চিন্তাগ্রস্ত মনে আচমকাই আসার আলো ফুটে উঠল এক পরিচিত কণ্ঠে, ওর হাত ছাড়ো। মাইশা ঘাড় ঘুরিয়ে তাকাতে অন্তরে অন্তরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়াত দাঁড়িয়ে আছে। স্টেশনে টিমটিমে লাইট, ওর চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আয়াত আসলে এখানে এসেছিল শাওনের জন্য সিগারেট কিনতে, কিন্তু মাইশাও যে এখানে আছে এই ব্যাপারে বিন্দু মাত্র ধারণা ছিল না ওর। ছেলেটা হাত ছাড়ছে না দেখে আয়াত এবার মাইশার হাত ছাড়িয়ে নিল। ওদের মধ্যে একজন বলল, তুই কোন মুভির হিরো রে, এভাবে নায়কের মতো বাসাইতে আইসস? আয়াত বিদ্রুপ হাসি হাসে। ছেলেটার কলার ঠিক করতে করতে বলে, না আমি হিরো, আর না এই বদমাশ মেয়েটা আমার হিরোইন। আমি হিরো হলে তোর নাকে ঘুষি দিয়ে চেহারাটার অষ্টম আশ্চর্য বানিয়ে দিতাম। ইউ নো হোয়াট, আমি রেগুলার জিম করে ম্যান। মাইশার চোখ এবার যেন বেরিয়ে আসার উপক্রম। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ও আয়াতের দিকে। কই ভেবেছিল এখানে ঢিসুম ঢিসুম হবে, আর হলোটা কি? আয়াত এবার বলে উঠল,
এই মেয়েটার মধ্যে কি আছে হ্যাঁ? জানো, ও একটা জঙ্গলি বিড়াল। একটু আগে তোমারই এক শাঁখকে গরম চা ছুঁড়ে মেরেছে। তো ভাবো আর কি কি করতে পারে। আমাকে তো আমার হাত কামড়ে মাংস তুলে ফেলে থ্রেট দিচ্ছিল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। সত্য? ঢোক গিলে বলল ছেলেটা। আরে হ্যাঁ, এখন চুপচাপ ভদ্র ছেলের মতো কেটে পড়ো। আর হ্যাঁ, পারলে এসব জঙ্গলি বিড়াল থেকে 100 হাত দূরে থাকবে। খোদার কসম বস, আর জীবনেও মায়া মানুষের পিছে লাগুম না। এইবার আসছো লাইনে, যাও যাও, সবগুলো কেটে পড়ো। সবগুলো ছেলে পেলে আস্তে আস্তে কেটে পড়লো এখান থেকে। মাইশা নির্বাক শ্রোতার মতো আয়াতের কথাগুলো শুনছিল। এতক্ষণ ইনডাইরেক্টলি মাইশাকে অপমান করেছে আয়াত। এটা ভাবতেই মাইশার চোখ ছোট হয়ে যায়। আয়াত শাওনের জন্য সিগারেটের প্যাকেট কিনে মাইশার দিকে তাকিয়ে বলল, এইভাবে দাঁড়িয়েছো কেন? আপনি একটু আগে কি বললেন? আমি জঙ্গলি বিড়াল? আর ওই অসভ্যগুলোর নাক ফাটালেন না কেন? আমি কেন খামোখা ওদের নাক ফাটাতে যাব? সিনেমার হিরো পাইছো আমারে? সিনেমার হিরোদের মতন হুট করে কোলে তোলার মতো ভয়ঙ্কর একটা কাহিনী করতে পারেন, তো ওদের নাক ফাটাতে পারেন না? বিরক্তিকর। তখন তো আমার জ্বর মেরে আমার ফর্সা গাল লাল করে দিয়েছিল, আর এখন হাতে মেয়েতে লাগিয়ে রেখেছিল নাকি? চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয় মাইশা। এই ছেলের সাথে ঝগড়া করার মতো শক্তি মাইশার আর নেই। আয়াতের হাত থেকে নিজের ব্যাগ নিয়ে তেড়ে মেরে ট্রেনের দিকে এগোতে থাকে। আজ দিনটা ওর কাছে দুর্বিষহ লাগছে। একে তো যুদ্ধ বিগ্রহ করে বিয়ের আসর থেকে কনেকে নিয়ে পালানো, আবার আয়াতের সাথে বিরল সংঘর্ষ, সবশেষে ওই বখাটে ছেড়ে পেলে কাণ্ড কারখানা। তবে কথা আছে না, উপরওয়ালা যখন দেয় কপাল ফাইরা দেয়। এই বাণীটা মাইশা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। দুর্ঘটনা যেন ওর পিছুই ছাড়ছিল না। এর মধ্যে হলো আরও এক ঘটনা। রাস্তা পিচ্ছিল থাকায় পা ফসকে গেল মাইশা। সাদা জামার 1/3 কাদা লেপটে আছে। রাতের নিকোষ আধারে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে গলা ফাটিয়ে কাঁদতে মন চাইছে ওর। কিন্তু এমন 20 বছরের তরুণীকে লোকে যদি এভাবে কাঁদতে দেখে, তবে নির্ঘাত সবাই হাসিতে ফেটে পড়বে। মাইশা ওঠার চেষ্টা করলে উঠতে পারল না। পায়ে ভয়ঙ্কর ব্যথা পেয়েছে। ঠোঁট কামড়ে নিজের ব্যথা সহ্য করার চেষ্টা করতে থাকলো মাইশা। আমার হাত ধরে ওঠার চেষ্টা কর। মাইশা মাথা উঠিয়ে দেখে আয়াত দাঁড়ানো। লেমন কালারের টি শার্টটি আধারে যেন জল জল করছে। মুখে নির্লিপ্ততার ভাব স্পষ্ট। মাইশা কিছু না ভেবে আয়াতের হাত ধরে ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। উল্টো আয়াতের ডান হাতে কাদা মেঘে গিয়েছে। মাইশা কাঁদো কাঁদো স্বরে বলল, উঠতে পারছি না তো। হাঁটু ভেঙে নিচে ঝুঁকলো আয়াত। মাইশার মুখের অনেকটা কাছাকাছি। এহেন কাণ্ডে মাইশা ভরকে গেল। তাই অবাক নয়নে আয়াতের দিকে তাকানো অবস্থায় খানিকটা মাথা পিছিয়ে নিল। মাইশা অপ্রস্তুত কণ্ঠে বলল, কি হয়েছে? একটা জঙ্গলি বিড়াল করোনার অপরাধে আমার কিউট কালে হাত তুলেছিল। তা এখন মেয়েদের করোনাতে আমার ভয় হয়। কি করা যায় বলো তো? মাইশার চোখ এবার সত্যি অক্ষিকটুর থেকে পেরিয়ে যাচ্ছে। আয়াতের ঠোঁটের কোণে বিদ্রুপ হাসি। মাইশা পারলে এবার সত্যিই ভ্যাবা করে কেঁদে ফেলবে। আপনি সত্যিই একটা খারাপ। রাত বিরাতে একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি মজা নিচ্ছেন। লাগবে না আপনার হেল্প। আপনি শুধু আনান বা সামাদকে ডাকুন। মাইশার বিক্ষিপ্ত কণ্ঠ। আয়াত একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, পা ভাঙল তবুও মচকাল না। কথাটি বলে আয়াত হুট করে কোলে তুলে নিল মাইশাকে। মাইশার জামার খানিকটা কাদা আয়াতের টি শার্টে লেগে গেলেও আয়াত কোনো ভ্রুক্ষেপ করে না। মাইশা একটু অস্বস্তির সাথে আয়াতের গলা জড়িয়ে ধরেছে। এদিকে পায়ের রগে টন টন ব্যথা করছে। একটু আধটু চিরিক দিতেই আয়াতের টি শার্ট খামচে ধরল। আয়াত তা দেখে বলল, ব্যথা করছে? শাওন পায়ের মোচ ঠিক করতে পারে, সো ডোন্ট ওয়ারি। আর আল্লাহর ওয়াস্তে ট্রেনে আর ঘন করো না। মাইশা কিছু না বলে আয়াতের দিকে তাকিয়ে আছে। গালের চাপ দাড়িটা আয়াতের মুখে সুন্দরভাবে বসে আছে। শরীরের ঘ্রাণটাও বেশ সুন্দর। এতক্ষণ চুলগুলো কালো রঙের মনে হলেও যাদের প্রতিফলনে বোঝা যাচ্ছে একটু লালচে ভাব আছে। চোখের পাপড়িগুলো মেয়েদের মতো লম্বা না হলেও বেশ ঘন। মাইশা মনে মনে ভাবল, ছেলেটা আসলেই সুন্দর। আমার স্ক্যান করা শেষ হলে চোখ ফেরাও। এইভাবে তাকিয়ে থাকলে হাত ফসকে আমার কোল থেকে পড়ে যাবে। এখন পা তো গেছে, সাথে কোমরও যাবে।
তারপর তো আমার বিরুদ্ধে রাগের বসে কেস করবা। লজ্জায় অন্যদিকে তাকালো মাইশা, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আজ দিনটাই অদ্ভুত গিয়েছে মাইশার। এতটা বিভ্রান্তিকর পরিবেশে এর পূর্বে মাইশা কখনোই পড়েনি। নাক ফুলিয়ে মাইশা বিড়বিড়িয়ে বলল, অসভ্যতায় ডাবল পিএইচডি করেছে এই বদমাইশটা। কমলাপুর রেল স্টেশনের সকালটা সুন্দর। আশেপাশে ব্যস্ত মানুষের কোলাহলের সাথে চমৎকার এক পরিবেশ। মাঝে মাঝে কুলিরা ব্যাগ নেওয়ার জন্য নির্বিকারভাবে ডাকছে, তো মাঝে মাঝে ওয়েটিং রুমে প্যাসেঞ্জারদের বিরক্তি সবার নজর কেড়ে নিচ্ছে। তবে মাইশার কাছে এসব থেকেও বেশি সুন্দর মনে হলো আয়াতের সৌন্দর্যকে। শীতের কারণে লেমন টি শার্টের ওপর একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ আগে মুখ ধোয়ার কারণে মুখে ফুটে উঠেছে বিন্দু বিন্দু পানি। চাপ দাড়িগুলো যেন নিজেদের সৌন্দর্য নিপুণতার সাথে প্রকাশ করে যাচ্ছে। মাইশা এক পলক নিজেকে দেখে নিল। গত রাতে কাদায় পড়ে যাওয়ায় জামা পাল্টে নিয়েছে ও। পায়ের ব্যথার পরিমাণটা নেই বললেই চলে। এর ক্রেডিট দিতে হবে আয়াতের ফ্রেন্ড শাওন ভাইকে। আয়াতের মতো ডেসপারেট মানুষের সাথে এমন ছেলে এত গভীর বন্দুক তো কী করে যে সম্ভব? মাইশা যেন ভেবে তার কোনো কুল কিনারা পেল না। পৃথার এখনও বিয়ের শাড়ি পরা। বলা বাহুল্য, পৃথার কোনো জামা কাপড় না থাকায় অগত্যাই এই শাড়ি পরে আছে। এখন কোথায় যাবে তোমরা? শাওনের প্রশ্নে এই দৃষ্টি নিক্ষেপ করলো সবাই ওর দিকে। আনান তখন বলল, ডিরেক্ট কাজী অফিস। এই নিব্বানিব্বির ফটাফট বিয়ে দিতে হইব। কেন, কাজী অফিসে মধুচন্দ্রিমা যাবে নাকি? আয়াতের আড়ষ্ট কণ্ঠে সামাদ, আনান, পৃথা, অর্পি, মাইশা সবাই বিস্মিত চোখে আয়াতের দিকে তাকায়। আয়াতের চোখে তেজস্ক্রিয়তা স্পষ্ট। ঠোঁট দুটো চেপে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন গভীর কিছু একটা নিয়ে ভাবছে। আয়াত আবারও বলল, এখন কাজী অফিসে যাবে না, যাবে যে কোনো একটা সেফ জোনে, যেখানে পঞ্চগড়ের সেই লোকগুলো বিন্দুমাত্র টের পাবে না। সো থিঙ্ক ইট ডিপলি এন্ড ডোন্ট মেক আ স্ট্রেসফুল ডিসিশন। আয়াতের বুদ্ধিমত্তায় অভিভূত হলো ওরা। ব্যাপারটা আসলেই ভেবে দেখতে হবে। একটা ভুল পদক্ষেপ অনেক বড় ঝামেলা ক্রিয়েট করতে পারে। তিথি তখন বলল, বিয়েটা এখন ফ্যাক্ট না। ফ্যাক্ট হলে তোমাদের সেফ থাকা। সো আই থিঙ্ক আয়াত শেড রাইট। আয়াত কিছু না বলে কিঞ্চিত হাসল। চোখের পাপড়ির ঘন পল্লবে ওকে দেখতে লাগছে অমায়িক। মাইশা গহীন দৃষ্টিতে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কেউ বলতেই পারবে না এই ছেলের মধ্যে কোনো আড়ষ্টতা ভাব আছে। অর্পি তখন আয়াত, শাওন আর তিথির উদ্দেশ্যে বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আপনাদের জন্যই আমরা সেফলি ঢাকায় ব্যাক করেছি। কেন? ইউ আর মোস্ট ওয়েলকাম। তিথি মিষ্টি হাসি দিয়ে বলল, তো তোমরা এখন যাবে কোথায়? আমরা সবাই মিরপুর নামবো, তবে মাইশা আর অর্পি যাবে উত্তরাতে। আয়াত মোবাইলের থেকে চোখ উঠিয়ে ওদের দিকে তাকালো। এক পলক জানতে ইচ্ছে হয়েছিল যে মাইশার বাসা উত্তরাতে নাকি, পরন্তু কিছু ভেবে আর জিজ্ঞেস করলো না। আয়াত তখন মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, ইফ অল অফ ইউ হ্যাভ নো প্রবলেম, আমরা তোমাদের পৌঁছে দিতে পারবো। কিন্তু কিভাবে? মাইশার সন্দেহজনিত প্রশ্ন। আয়াত অকপটে উত্তর দিল, অবভিয়াসলি কার ড্রাইভ করে। শাওনের বাবা এখানকার রেল ডিপার্টমেন্টের বড় পদের একজন অফিসার। তার সরকারি গাড়ি থাকতে আমরা কেন টাকা দিয়ে বাড়িতে যাব? অবশ্যই, ফটাফট সবাই বাইরে গিয়ে দাঁড়াও, আমি কার নিয়ে আসছি। গাড়ি শাঁ শাঁ করে ছুটে চলেছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে। সরকারি গাড়ি আবার ছোট, বিধায় এক প্রকার গাদাগাদি করেই বসতে হচ্ছে সিটে। প্রথমে আয়াত ড্রাইভ করছে, আর পাশে বসা শাওন। পেছনে বসেছে পৃথা, অর্পি, তিথি আর মাইশা। তারও পেছনে ব্যাগপত্রের সাথে ঘেঁষাঘেঁষি করে বসে আছে আনান আর সামাদ। আনান ব্যথা দূর কণ্ঠে সামাদকে বলল, শালা, আমার সাথে চিপকা বই সাছিস কেন? আমার কি তোর বউ পেয়েছিস? দূরে সর। আমাদের তো আর কাজ কাম নাই যে তোর মতো হনুমানের সাথে আমি বসবো। ব্যাগগুলো তোর মাথায় রাখ, এরপরে আমি দূর হতে পারবো। চোখ কি মাথায় মগজে ঢুকাইয়া রাখছস? দেখোস না জ্যাবাগের জন্য আমাদের বেমালুল অবস্থা। আনান নাক সিটকিয়ে হাহাকার করতে লাগলো। আনান আর সামাদের অবস্থা দেখে সবাই মজা নিচ্ছে, সাথে খিলখিলিয়ে হেসে উঠল মাইশা। এই আনান পয়দা থেকেই এমন ছিল, এটা তো অজানা কিছু নয়। কিন্তু আজ বোধহয় সামাদেরও আনান রোগ হয়েছে।
মেঘলা আকাশটা ঢাকার পরিবেশটা আরও চমৎকার করে দিচ্ছে। ফ্লাইওভারে বাতাসে রবের নস্ত প্রবাহে হিম ধরে গেল মাইশার শরীর। দুধারে উঁচু উঁচু দালানের সৌন্দর্য যেন আধুনিকতার সাক্ষাৎ দিচ্ছে। হঠাৎ সামনের দিকে ব্যাক মেররে চোখ গেল মাইশার। ঘন পাপড়ি বিশিষ্ট কালচে বাদামি চোখজোড়া এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে মাইশা আয়াতের মুখের 1/4 দেখতে পেল, তবুও যেন দৃষ্টি নেশা হয়ে গিয়েছে ওর। আয়নার স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে বারবার উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট দিয়ে মনে ড্রাইভ করছে আয়াত। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।